হ্যালো সবাইকে, আমাদের কমার্স পয়েন্টের উদ্যোগে আজকে হতে যাচ্ছে আমাদের একটা লং ভিডিও। অর্থাৎ এই প্রথম হচ্ছে আমাদের চ্যানেল থেকে, অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে, যেখান থেকে দেখছো, এটা হচ্ছে আমাদের চ্যানেলের বা আমাদের পেজের প্রথম হচ্ছে একটা লং ভিডিও। এর আগে আমরা শুধুমাত্র যে রিলসগুলো আছে, রিলস বা শর্ট ভিডিওগুলো হচ্ছে আপলোড করেছিলাম বিভিন্ন টপিক ওয়াইজ। তো আজকে হচ্ছে মোটামুটি করে আমরা একটা লং ভিডিও আমরা তোমাদের মাঝে দিব, যেটা হচ্ছে নেরেশনের উপর, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তো তার আগে বলিনি নেরেশনটা কাদের আসে। ক্লাস 8 থেকে ক্লাস 7এও আছে অবশ্য, বাট ক্লাস 7এ আছে তোমার হচ্ছে সেন্টেন্স নেরেশন, অর্থাৎ প্যাসেজ আকারে না আসে, সেটা হচ্ছে জাস্ট সেন্টেন্স আকারে আসে। এরপর ক্লাস 8 থেকে 9, 10, এরপর 11, 12। ক্লাস 8 থেকে মূলত আমার হচ্ছে প্যাসেজ নেরেশনটা শুরু হয়ে যায়। তো আজকের এই ক্লাসটা মূলত হচ্ছে আমি ক্লাস 9, 10, 11 এবং 12কে টার্গেট করে হচ্ছে নিতে চাচ্ছি। কারণ আমি যে সময়ে এই ভিডিওটা শ্যুট করছি 2025 ডিসেম্বর মাসে, অর্থাৎ যারা এসএসসি এবং এইচএসসি 2026 ব্যাচ আছো, তাদের হাতে গোনা মাত্র 4 থেকে বড়জোর 5 মাস সময় আছে। এর বেশি সময় মনে হয় না তোমাদেরকে দেওয়া হবে। তো এই কম সময়ের মধ্যে যাদের এখনো কিছুই পড়া হয়নি, তারা যেন এই ভিডিওটা দেখে অন্ততপক্ষে যে কনসেপ্টগুলো সম্পর্কে এখানে বলবো, তারপর বোর্ড কোয়েশ্চেনগুলো যখন আমরা সলভ করাবো, আমাদের সাথে থেকে যেন তুমি ওভারঅল একটা বিষয় সম্পর্কে তুমি পূর্ণাঙ্গ ধারণাটা পেতে পারো। তো ন্যারেশন আসলে আলোচনা করতে গেলে কিছু আমাকে বিষয় জানতে হয়। প্রথমত ন্যারেশন মানে উক্তি, আমি সেটা লিখে রেখেছি। উক্তি বলতে কি, যে কথাগুলো আমরা বলি, অর্থাৎ যে বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে সচরাচর আমরা ইউজ করে থাকি। তো যেভাবে আমাদের বাচনভঙ্গি ভেদে আমরা যে কথাগুলো বলি, যে স্পিচ বলি বা যে উক্তিগুলো বলি, সেগুলো দুই প্রকার হয়। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এগুলো আমি জানি, অনেকেই জানো, মেজরিটি এগুলো মোটামুটি আমাদের ক্লিয়ার থাকে। বাট যেহেতু আমরা একদম প্রথম থেকে আলোচনা করছি, বেসিক থেকে, তো একটা কাঠামোবদ্ধভাবে হচ্ছে আমাদেরকে শুরু করতে হবে। আচ্ছা, তো উদাহরণের মাধ্যমে আমরা ডিরেক্ট আর ইনডিরেক্ট একটু বুঝি। এই দুইটা সেন্টেন্সের দিকে একটু খেয়াল রাখো। ডিরেক্ট আমি লিখেছি হি সেড আই এম ফাইন। ইনডিরেক্টে লিখেছি হি সেড দ্যাট হি ওয়াজ ফাইন। এখন ভিডিওটা জাস্ট পজ করো, পজ করে বলো যে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। পজ, ওকে। এখন দেখো আমি বলি, এই যে সেন্টেন্সটা, সেখানে আই যেটা আছে সেটা হিকে বোঝাচ্ছে। এখানে যে হিটা প্রোনাউনটা আছে, সেখানেও কিন্তু এটা হিকে বোঝাচ্ছে। কিন্তু দুইটার বাচনভঙ্গিটা ভিন্ন কেন? দেখো, যখন হচ্ছে আমরা কোনো কথা বলি নিজের সম্পর্কে, তখন কিন্তু আমরা নিজেকে আমরা এই টাইপের কোনো একটা প্রোনাউন দিয়েই কিন্তু আমরা সম্বোধন করে থাকি। আমরা কিন্তু নিজেকে সে বলি না। অর্থাৎ যখন আমাকে, অর্থাৎ একটা মানুষ যখন যেভাবে কথা বলে, তার কথাটাকে যখন আমি হুবহু কোট করব এভাবে, সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। কিন্তু যখন সে যে প্রোনাউনটা ইউজ করেছে, সে প্রোনাউনটা ইউজ না করে তার জন্য হি, শি, এভাবে হচ্ছে কোনো একটা প্রোনাউন, অর্থাৎ কোনো একটা থার্ড পার্সন হচ্ছে আমি ইউজ করব প্রোনাউন হিসেবে, তখন সেটা হয়ে যায় ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ তার কথা যদি আমি তার মতো করে বলি, সেটা ডিরেক্ট স্পিচ। তার কথাকে যদি আমি আমার জবানিতে বলি, তবে সেটা হচ্ছে তোমার ইনডিরেক্ট স্পিচ। আই হোপ ইটস ক্লিয়ার। এতটুকু পার্ট যদি, আমি আশা করি এটা সবাই জানো আগে থেকেই, বাট আমি হচ্ছে আরেকটু মনে করিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাকে একটু সেন্টেন্স নিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, কারণ অনেকেরই এটা অজানা থাকতে পারে। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখবা, ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার মধ্যে আমার যে স্পিচটা থাকে, সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে একটা ভার্ব আছে না, দেখো, এটাকে বলে রিপোর্টিং ভার্ব। অনেক স্টুডেন্টদের যখন আমরা হচ্ছে অফলাইনে এই কথাগুলো বলি, অফলাইন ক্লাসে হচ্ছে অনেকের এই দুইটা বিষয় হচ্ছে তারা তালগোল পাকিয়ে ফেলে। তারা এটাকে বলে রিপোর্টিং স্পিচ, এটাকে বলে রিপোর্টেড ভার্ব।
অলওয়েজ রিমেম্বার যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড রিপোর্টেড। আর যেটা তার বাইরে থাকবে যে ভার্বটা সেটাকে বলে রিপোর্টিং ভার্ব। এই দুইটা বিষয় হচ্ছে একটু ক্লিয়ার রাখা অতীব জরুরি। এরপর হচ্ছে আমরা মূল আলোচনায় চলে আসি, অর্থাৎ কনসেপচুয়াল যে ধারণাগুলো আমাদের যদি থাকে তাহলে হচ্ছে, আচ্ছা তার আগে বলিনি আমি আজকে ক্লাসটা কীভাবে হচ্ছে ডেকোরেট করেছি। প্রথম হচ্ছে আমরা কনসেপচুয়াল যে আলোচনা সেগুলো হচ্ছে দেখব। লাস্টের হচ্ছে 2-4-5 মিনিট আমরা কিছু সেন্টেন্সকে নিয়ে আসছি, যে সেন্টেন্সগুলো মোটামুটি যদি আমরা সলভ করতে পারি সেন্টেন্সগুলোকে, তাহলে হচ্ছে আমার অনেকটাই হচ্ছে হয়ে যায় আর কি, মানে কভার করা হয়ে যায় টপিকগুলো সব প্রায়। এরপরের আগামী 3-4-5টা ভিডিও আমার এসএসসি এবং এইচএসসির যেসব বোর্ড কোয়েশ্চেনগুলো মোটামুটি সবার কাছে কঠিন মনে হয় বা আমার যেটা ফিল হয় যে একটু আলোচনা করার দরকার, সেই ইম্পর্ট্যান্ট এবং যেগুলো একটু এক্সপ্লেনেটরি ওয়েতে বলতে হয় সেগুলো হচ্ছে সবার মাঝে আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে আমাকে এখন পড়তে হবে সেন্টেন্স নিয়ে। আচ্ছা, দেখো জাস্ট যে চার্টগুলো যেগুলো আমি মনে করিয়ে যেগুলো আমি লিখে রাখবো, জাস্ট হচ্ছে তোমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো নোট ডাউন করা, আর হচ্ছে সবগুলা লিখে জাস্ট এমন করে নোট করতে হবে যেন হচ্ছে তোমার এক্সামের আগের দিন সেটা হচ্ছে কি একদম এক্সামের আগের রাতে যেন সেই জিনিসটা বসে তুমি মেমোরাইজ করতে পারো, একদম যেন রিভিশন করতে পারো, এভাবে একেবারে নোটটা যেন হয়ে যায়, ঠিক আছে? ফার্দার আর যেন কোনো নোটের প্রয়োজন না পড়ে পরীক্ষার আগে। তো আমি যেহেতু প্রথমে সেন্টেন্স নিয়ে কথা বলছি, সেন্টেন্স আমরা জানি অর্থগতভাবে অর্থাৎ মিনিংয়ের দিক দিয়ে হচ্ছে আমাদের সেন্টেন্সকে হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়। তো সেগুলো কি কি? প্রথমত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 ইন্টারোগেটিভ, 3 ইম্পারেটিভ, এরপর আছে আমার অপটেটিভ, and the last one exclamatory. ওকে, এখন দেখো, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি কখনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, এগুলো আসলে একদম প্রত্যেকটা জিনিসের বেসিক যদি আমি ব্যাখ্যা দিতে যাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি তুমি অ্যাসার্টিভ সম্পর্কে এমনি আগে থেকে জানো, বা ইন্টারোগেটিভ কি 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে তুমি আগে থেকে জানো। কারণ আমি যদি এই জিনিসটা একদম পুরোটা সব কিছু বেসিক থেকে পড়াতে যাই একদম খুঁটিনাটি, তাহলে কিন্তু শুধুমাত্র ন্যারেশন হবে না এটা, তো তখন আমাকে একটা বেসিক কোর্স লঞ্চ করতে হবে গ্রামারের জন্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো যদি অ্যাসার্টিভ থাকে, বাট আমি শর্ট করে বলি, অ্যাসার্টিভ হচ্ছে সাধারণত কোনো একটা বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ কোনো কিছু যখন আমরা হ্যাঁ বোধক বা না বোধক বলি, ঠিক আছে, সেগুলোকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আবার অ্যাসার্টিভ এইভাবে হ্যাঁ বা না বেঁধে হচ্ছে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ দুইভাবে হচ্ছে আমরা সেটাকে ভাগ করতে পারি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে রিপোর্টিং ভার্বে কি বসে? রিপোর্টিং ভার্বে বসে টোল্ড, দ্যাট অথবা সেইড দ্যাট। আচ্ছা, এবার আসি ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? যেখানে কোনো কিছু প্রশ্ন করা হয়। যদি ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স থাকে রিপোর্টেড স্পিচে, তবে রিপোর্টিং ভার্বে কি হয়? তোমার হয় আস্কড। আচ্ছা, আমি যদি ইন্টারোগেটিভ থাকে তবে রিপোর্টিং ভার্ব হয় আস্কড ইফ অথবা আস্কড ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ কোয়েশনে যে মানে আটা হয় আর কি, যে ওয়ার্ডটা হয়। তা এখন হচ্ছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে হয়, মানে কীভাবে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে? দেখো, কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমার আছে যেগুলো হচ্ছে আমার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়, যেমন কি হাউ আর ইউ, এই যে হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড। কিন্তু আমি যদি বলি আর ইউ গোয়িং দেয়ার, এটা আর দিয়ে শুরু হয়েছে, একটা তোমার বিভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কিন্তু কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। তাহলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে রিপোর্টেড স্পিচে, রিপোর্টিং ভার্বে আমি কি লিখবো? আস্কড, এরপরে যেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে আমার প্রশ্ন করা হয়েছে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসিয়ে দিব। আর যদি এমন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় যেটা শুরু ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ড দিয়ে হয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, সেক্ষেত্রে আমরা আস্কড ইফ বসাই। আই থিঙ্ক ইটস ক্লিয়ার।
আচ্ছা, ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কি, যখন হচ্ছে মানে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝানো হয় সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচে, তবে রিপোর্টিং ভার্বে আমরা কি বলি? আচ্ছা, আমি আগে বাংলাগুলো বলি, যেহেতু আদেশ বা উপদেশ এগুলো অর্ডার্ড, অর্ডারটা হয়ে যাবে অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অথবা হতে পারে প্রপোজড, অর্থাৎ কোনো একটা প্রস্তাব দেওয়া। আচ্ছা, এরপরে হয় তোমার টু অর দ্যাট, অর্থাৎ দেখো অর্ডার টু অথবা অর্ডার দ্যাট, অ্যাডভাইস টু অথবা অ্যাডভাইস দ্যাট, রিকোয়েস্টেড টু ও রিকোয়েস্টেড দ্যাট, প্রপোজ টু ওর প্রপোজড দ্যাট। কিন্তু কখন টু অর্থাৎ অর্ডার, অ্যাডভাইস এই ধরনের ভার্বগুলোর পরে কখন টু আসবে, কখন দ্যাট আসবে? যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট, LET, লেট দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ লেট হিম ডু দ্য ওয়ার্ক অথবা লেট আস প্লে ফুটবল, এভাবে যদি লেট দিয়ে কোনো ইম্পারেটিভ শুরু হয় তখন সেখানে দ্যাট আসে, অর্থাৎ তখন অর্ডার দ্যাট হবে, অ্যাডভাইস দ্যাট হবে, রিকোয়েস্টেড দ্যাট হবে, প্রপোজড দ্যাট হবে। কিন্তু যে ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হবে না, নর্মাল কোনো একটা আদেশ বা উপদেশ বোঝাচ্ছে, মনে করো অঙ্কটা করো, ডু দ্য সাম, ক্লোজ দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, যখন হচ্ছে এই ধরনের কোনো একটা সেন্টেন্স বোঝাবে ইম্পারেটিভ যেটা লেট দিয়ে শুরু হয়নি, তখন হবে টু, অর্থাৎ অর্ডার টু, অ্যাডভাইস টু, রিকোয়েস্টেড টু, প্রপোজ টু, এভাবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমার অপটেটিভ। অপটেটিভ মানে কি, যে সেন্টেন্স দ্বারা হচ্ছে আমার কোনো বোঝানো হয় একটা ইচ্ছা, প্রার্থনা, এগুলাই। তা আমরা বলতে পারি উইশড, মানে ইচ্ছা প্রকাশ করা, উইশড, অথবা হচ্ছে বলতে পারি প্রার্থনা, প্রেড। ঠিক আছে, এরপরে আমরা দ্যাট কনজাংশনটা ইউজ করতে পারি। ওকে, সেখানে আসলে বিশেষ কিছু বলার নেই। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্বে লিখি এক্সক্লেমড উইথ জয়, অথবা এক্সক্লেমড উইথ সরো। আমি জানি না যে দেখা যাচ্ছে কিনা আসলে, আমার এই বোর্ডের হাইটটা একটু কম। আচ্ছা, আমি বলি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেম উইথ সরো। সরো বলতে দুঃখ বোঝায়, জয় বলতে আনন্দ বোঝায়। আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি কোনো আনন্দমূলক, অর্থাৎ যদি আনন্দ প্রকাশ করে এমন কোনো হচ্ছে সেন্টেন্স যদি বোঝায়, তখন তার পরিবর্তে আমি লিখব এক্সক্লেমড উইথ জয়। আর যদি এমন কোনো এক্সপ্রেশন প্রকাশ করে যেটা হচ্ছে দুঃখের ঘটনা, তাহলে হচ্ছে সেখানে বলবো এক্সক্লেম উইথ সরো। কিন্তু কখনো কখনো বোর্ডে এমন কিছু হচ্ছে প্রশ্ন মানে দিয়ে দেয়, সেন্টেন্স দিয়ে দেয় এক্সক্লেমেটরি, যেগুলো দেখে আসলে বোঝা যায় না যে হচ্ছে এটা কি আসলে আনন্দের নাকি এটা আসলে দুঃখের। তখন আমরা লিখতে পারি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। কারণ ওয়ান্ডার শব্দের অর্থ হচ্ছে চমকে যাওয়া বা অবাক হয়ে যাওয়া। এখন অবাক তুমি সুখেও হতে পারো, দুঃখেও হতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সেন্টেন্স। কিভাবে সেন্টেন্স আসলে, অর্থাৎ কোন কোন সেন্টেন্স আসলে হচ্ছে আমি কীভাবে রিপোর্টিং ভার্বটা সাজাতে পারবো সেটাই হচ্ছে আলোচনা করলাম। আচ্ছা ঠিক আছে, নিচেও আপাতত দেখা যাচ্ছে। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। যারা ক্যামেরার উপাশে আছো তারা হয় ভিডিও করে নাও, তারা হয় মানে নোট ডাউন করে নাও, অথবা স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, তো আমার সেন্টেন্সের বেসিসে ডিরেক্ট ইনডিরেক্ট সেন্টেন্সের হচ্ছে পরিবর্তনগুলো দেখেছি। এখন হচ্ছে টেন্সের অ্যাকর্ডিং আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ কোন কোন টেন্সের ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই কথাটা আমাকে আবার লিখতে হবে। রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব। ওকে, এখন দেখি টেন্সের বেসিসে। দেখো, রিপোর্টেড স্পিচে যদি কখনো প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড ভার্বে হবে তার পাস্ট টেন্স। অর্থাৎ যদি আরেকটু ব্রিফলি বলি তবে হচ্ছে রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট যে টেন্সটা থাকবে
রিপোর্টেড ভার্বে পাস্ট সে টেন্সটা থাকবে। অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট যে টেন্সে আছে পাস্ট সে টেন্সে থাকবে। আচ্ছা, আর যদি রিপোর্টেড স্পিচে পাস্ট ইনডিফিনিট থাকে তখন এদিকে থাকে পাস্ট পারফেক্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বে থাকে পাস্ট পারফেক্ট। আর যদি রিপোর্টেড স্পিচেই পাস্ট পারফেক্ট থাকে সেক্ষেত্রে এখানে কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। বুঝতে পারছো? আচ্ছা, আর যদি ফিউচার থাকে তাহলে কি হয়? তাহলে হয় ফিউচার ইন দ্য পাস্ট। আচ্ছা, ফিউচার ইন দ্য পাস্ট এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে, মনে করো যখন আচ্ছা উইল বা শ্যাল আমরা বলি না, সে উইল থাকলে সেটা উড হয়ে যাবে পাস্টে গিয়ে, শ্যাল থাকলে শুট হয়ে যাবে। অর্থাৎ এভাবে হচ্ছে যদি ফিউচারে থাকে রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্বে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যায়। অর্থাৎ যে ওয়ার্ডগুলো আমার থাকে, যে ভার্বগুলো আমার থাকে ফিউচারে, সেগুলোরই হচ্ছে পাস্ট ফর্ম আমাকে লিখতে হয় রিপোর্টিং ভার্বে। তো এটা হচ্ছে টেন্সের বেসিসে যে প্রশ্নগুলো হচ্ছে আমাদেরকে আমার চেঞ্জ করতে হয়। ওকে, এটাও ডান। আমি বারবার ওটা মুছে ফেলছি উপরটা। ওকে, মূল বিষয়গুলো হচ্ছে আমাদের আলোচনা শেষ। এখন হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হয়। দেখো, কিছু আমার একটু ওয়ার্ড জানা লাগে, যেমন কি ইয়েস, এরপরে নো, এরপরে আমার স্যার থাকে এখানে, টুডে, টুমোরো, অনেক ওয়ার্ড আছে আসলে এখানে। আচ্ছা, শুরুতে জাস্ট কয়েকটাকে নিয়ে বলি। আচ্ছা দেখো, যদি আমার রিপোর্টেড স্পিচে ইয়েস থাকে তাহলে রিপোর্টিং ভার্বে তার পরিবর্তে বলতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। যদি নো থাকে তবে তার পরিবর্তে বলতে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আচ্ছা, যখন স্যার কথাটা আসে, অর্থাৎ অনেক সময় দেখবো যে স্যার অথবা ম্যাডামও থাকতে পারে, ঠিক আছে, স্যার বা ম্যাডাম বলেছে কাউকে সম্বোধন করা হচ্ছে কোনো একটা বাক্যে, তখন রিপোর্টিং ভার্ব আমি সেটা কি লিখি? আমাকে এখানে লিখতে হয় উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। আচ্ছা, এই পোর্শনটা, এই পার্টিকুলার পোর্শনটা আরও বেটার হয় যদি আমি এখানে লিখি ডিরেক্ট আর এখানে হচ্ছে ইনডিরেক্ট, ঠিক আছে। এখানে যদি লিখি আমি ইনডিরেক্ট, ওকে। আর যদি ডিরেক্টে টুডে থাকে তাহলে ইনডিরেক্টে কি হয়? দ্যাট ডে। টুমোরো থাকলে তার পরিবর্তে হয় দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থাকলে হয় দ্য লাস্ট ডে অথবা দ্য প্রিভিয়াস ডে। আমি আর লিখলাম না। আচ্ছা, এখানে একটা কনফিউশন অনেকের আবার কাজ করে। আচ্ছা, অনেকে বলতে পারে ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে, তাহলে প্রশ্নে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ থাকলে কি ইয়েস হবে? না, মনে রাখবা এই চার যেগুলো আমি লিখাচ্ছি সেগুলো হচ্ছে এ পাশ থেকে এই পাশে কাজ করে, এখান থেকে এখানে ব্যাক আসবে না, ঠিক আছে। যেমন কি টুডে থাকলে দ্যাট ডে লিখতে হবে, কিন্তু যদি প্রশ্নে দ্যাট ডে দেওয়া থাকে তাহলে দ্যাট ডের পরিবর্তে টুডে লিখতে পারবে না, ওটাকে দ্যাট ডেকে দ্যাট ডে রেখে দিতে হবে, ঠিক আছে। ওকে, এটা এই হচ্ছে কয়েকটা ওয়ার্ড, আরও কয়েকটা আছে সেগুলো আমরা দেখি একসাথে। Ago, here, come, tonight, now, this, must,
দেখো যদি এগো থাকে, এগো মানে আগে, তাহলে এগোর পরিবর্তে তোমার লিখতে হয়, হ্যাঁ ওকে, যদি এগো থাকে ডিরেক্টে তবে ইনডিরেক্টে লিখতে হয় বিফোর। যদি হেয়ার থাকে হেয়ারের পরিবর্তে লিখতে হয় দেয়ার। কাম থাকলে লিখতে হয় গো, ঠিক আছে, কিন্তু গো থাকলে কখনো কিন্তু কাম হবে না। অর্থাৎ যেটা আমি বলতে যাচ্ছি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাবে, কিন্তু ইনডিরেক্ট থেকে ডিরেক্টে কিন্তু এখানে এইভাবে আসবে না। আচ্ছা টু নাইট মানে আজ রাতে, তাহলে কী হবে দ্যাট নাইট। মনে করো দেখো টুডে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট। নাও থাকলে হবে দেন। দিস, আচ্ছা দেখো এই দিস আর এই দিসের মধ্যে পার্থক্য কি, এটা হচ্ছে সিঙ্গুলার আর এই দিস মানে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তো দিস কখন, অর্থাৎ এই দিস থাকলে তার পরিবর্তে হচ্ছে আমাকে লিখতে হয় দ্যাট। আর যদি আমার এই দিস থাকে তার পরিবর্তে আমাকে লিখতে হয় দোস। অর্থাৎ এই দিস মানে হচ্ছে এগুলি, এই দোস মানে হচ্ছে ওইগুলি। অর্থাৎ দিস বলতে এটা যেটা আমার হাতের কাছে আছে এখন, এগুলি অর্থাৎ এটা আমার কাছে আছে, দোস ওইগুলি যেটা হচ্ছে আমার থেকে একটু ডিস্টেন্সে আছে, এখন আমার কাছে নাই। লাস্ট মাস্ট যদি থাকে তাহলে মাস্ট থাকলে তার পরিবর্তে আমাকে লিখতে হয় হ্যাড টু, ঠিক আছে। তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি কনসেপচুয়াল যে বিষয়গুলো আমার আলোচনা করার কথা ছিল ন্যারেশন নিয়ে, আমার সবগুলো হচ্ছে আলোচনা করা শেষ। তো এখন হচ্ছে আমরা ভিডিওর একদম লাস্ট পার্ট, আমরা হচ্ছে কয়েকটা সেন্টেন্স দেখবো। অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো বললাম, যে রুলস বা যে টেকনিকগুলো হচ্ছে এতক্ষণ আলোচনা করলাম, সেগুলোকে হচ্ছে এখন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার পালা। দেখো ডিরেক্টে দেওয়া আছে না, আমাকে হচ্ছে ইনডিরেক্টে চেঞ্জ করতে হবে। হি সেইড আই এম ওয়েল, তাহলে আমি প্রথম কাজটা কি দেখব, দেখো আগে দেখতে হবে আমাকে এটা কোন সেন্টেন্সে আছে। আই এম ওয়েল, আমি ভালো আছি, এটা নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হয়, সেইড দ্যাট বা টোল্ড দ্যাট হয়। তাহলে আমি লিখি হি সেইড দ্যাট, তাহলে প্রথম কাজ আমার ফিনিশ। এরপর দেখতে হয় সেটা কোন টেন্সে আছে। দেখো আই এম ওয়েল, তাহলে এতটুকু আমি এখন এটাকে দেখছি না, শুধুমাত্র এটাকে দেখছি, আই এম ওয়েল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমার রুলে কী ছিল, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট যে টেন্সে থাকে তাকে চেঞ্জ করতে হয় পাস্টের সে টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে তাই এটা পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। তাহলে আইটা হয়ে যাবে কে, আইটা কার জন্য, হি এর জন্য, তাহলে আই হয়ে যাবে এখানে হি। এম হয়ে যাবে অর্থাৎ এম এর পাস্ট ফর্ম এখানে হয়ে যাবে ওয়াস, হি ওয়াস ওয়েল। সো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। যদি আরও বেটার হয় যদি হচ্ছে আমি যখন প্রশ্নটা লিখবো তখন তোমরা পোস্ট করে উত্তরটা বলার চেষ্টা করো, ঠিক আছে। এরপর হচ্ছে আবার অন করে আমি আমার সাথে মিলাও যে তোমারটা হচ্ছে কিনা, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা প্র্যাকটিস, কারণ সাধারণত তোমার সাথে এখানে আমার কোনো ইন্টারেকশন হচ্ছে না, যেটা হচ্ছে এটা আসলে মানে খুবই অবভিয়াস, কারণ তোমার অনলাইন ক্লাসের মধ্যে আমার সাথে তোমার ইন্টারাকশনটা হবে না। হয়তো বলতে পারো যে কমেন্টে হতে পারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে হতে পারে, বাট এরপরও অফলাইন ক্লাসের মধ্যে হচ্ছে যেভাবে আমরা মানে আলোচনা করে থাকি বা সামনাসামনি বসিয়ে, এটা কিন্তু আমরা অনলাইনে পাই না পরিবেশটা, ঠিক আছে। তো আই হোপ একদিন সেটা দূর হবে, এই যে মানে সীমাবদ্ধতা আছে সেটাও আমরা কাটিয়ে উঠতে পারবো। বাট এখন আমাকে যেই ওয়েতে হচ্ছে প্র্যাকটিস করলে ইফেক্টিভ হবে সবচেয়ে বেশি, আমরা কিন্তু সেভাবে সেই জিনিসটাকে ফলো করতে হবে। 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে আমার দেখো রহিম সেড টু মি, রহিম আমাকে বলল হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আগে আমাকে দেখতে হবে কি এই যে এখানকার যে সেন্টেন্সটা আছে অর্থাৎ ইনভার্টেডের ভিতরে অর্থাৎ যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। আমি দেখতে পাচ্ছি এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, মানে প্রশ্নবোধক বাক্যে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হয়, সেইডটা আক্সড হয়ে যায়, তাহলে রহিম সেইড হবে রহিম আক্সড। আচ্ছা আক্সডের পর ইফ হয়, আক্সডের পরে ডাব্লিউএইচ ওয়ার্ড হয়, কোনটা হবে এখানে, যেহেতু এই প্রশ্নটা এই সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু, তাই এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আক্সডের পরে বসে যাবে, অর্থাৎ রহিম
আস্কড টু মি, রহিম আস্কড মি হোয়ের, এটা কিন্তু আগে প্রোনাউনটা দিতে হবে, এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হোয়ের। দেখো এখানে আর ইউ গোয়িং, এটা দেওয়া আছে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু আমাকে লিখতে হবে এটা অ্যাসার্টিভ করে। অ্যাসার্টিভের স্ট্রাকচার থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ আমাকে সাবজেক্টটা আনতে হবে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে হোয়ের এরপর আমি কি বসাবো, আগে সাবজেক্টটা বসাবো, কিন্তু সাবজেক্ট ইউ কি এখানে থেকে যাবে না, ইউটা কার জন্য, এই যে রহিমের জন্য, নাকি আমার জন্য, সরি রহিম, এটা হচ্ছে আমার জন্য। অর্থাৎ রহিম আমাকে জিজ্ঞেস করলো ওয়ের আর ইউ গোয়িং, মানে আমাকে জিজ্ঞেস করলো আসলে আমি কোথায় যাচ্ছিলাম আর কি, তো ইউটা কিন্তু এখানে আমি। তাহলে এখানে যেহেতু মি আছে, এখানে এটা হবে কি ওয়ের আই। আরটা কি হবে, এখন কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে না, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আর গোয়িং, ঠিক আছে আর গোয়িং, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আই ওয়াজ, তাহলে এখন সাবজেক্ট, দেখো সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্ব, ওয়ের আই ওয়াজ গোয়িং। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার, এটাও আশা করি তোমরা পারছো। আচ্ছা, আমি আগেরগুলো মুছে ফেলি। তিন নম্বরটা যদি দেখি, আচ্ছা দেখো, এটাও যদি আমরা ইন্ডিকেটে চেঞ্জ করে লিখি, কি বলছে আমাকে, রহিম সেট আর ইউ ওয়েল, এটা দেখো প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কোন সেন্টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, ঠিক আছে, কোন টেন্স আছে, আর ইউ উইল, আর দিয়ে শুরু, তাহলে অবশ্যই কি সেটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা অবশ্যই কি লিখতে হবে, এটা এখানে পাস্ট ইনডিফিনিট করে লিখতে হবে, কিন্তু আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে রহিম সেট হবে রহিম আস্কড, কি হবে রহিম আস্কড। আচ্ছা, তো আস্কড এরপরে ইফ নাকি আস্কড ডাব্লিউএইচ ওয়ার্ড, যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, তো আস্কড ইফ হবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হতো তাহলে কিন্তু সেটাই বসে যেত ওই আগের সেন্টেন্সে, 2 নম্বর সেন্টেন্সে, যেটা হচ্ছে আমরা দেখেছি রহিম আস্কড ইফ। এখন দেখো ইউটা আছে না, ইউটা আসলে কাকে বোঝাচ্ছে, এখানে কাকে প্রশ্ন করছে সেটা কিন্তু বলা নেই, ঠিক আছে। তাহলে ইউ মানে মনে করো আমি নিজেকে ধরে নিই, তাহলে এখানে মনে করো এখানে আমাকে ধরে নিই, তাহলে রহিম আস্কড মি ইফ আই, অর্থাৎ ইউটা এখানে আই, ইফ আই ওয়াজ ওয়েল, ঠিক আছে। অর্থাৎ সেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচারটা হচ্ছে ফলো করে এই ইফের পরে পুরো অংশটা হচ্ছে লেখা, ঠিক আছে। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার। দেখো এখানে, আচ্ছা আমার কি ভিডিও কি চলছে এখনো, ইয়েস ইটস রানিং, বাট এখনই শেষ হয়ে যাবে। আচ্ছা আমি তাড়াতাড়ি করে দেখে নিই। রহিম সেড টু মি ডু দ্য সাম, রহিম হচ্ছে আমাকে বললো যে কি অঙ্কটা করো, দেখো অঙ্কটা করো, এটা তোমাকে আদেশ দিচ্ছে একটা অঙ্কটা করো, তাহলে কোন ধরনের সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কোন টেন্সে আছে, ডু দ্য সাম, নর্মাল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে, তার মানে হচ্ছে এটা আমাকে এখানে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। তো যেহেতু এটা ইম্পারেটিভ, একটা আদেশ দিচ্ছে, তাহলে সেইটা হয়ে যাবে অর্ডার্ড, তাহলে রহিম অর্ডার্ড মি, আমাকে অর্ডার দিচ্ছে। এখন দেখো অর্ডার্ড দ্যাট নাকি অর্ডার্ড টু, যেহেতু এটা ল্যাট দিয়ে শুরু হয়নি তাই এটা কী হবে, অর্ডার্ড মি টু ডু, টু এর পরে এই যে ভার্বটা বসে যাবে, টু ডু দ্য সাম, ঠিক আছে। এখানে ডুকে ডিট করে দিও না পাস্ট ইনডিফিনিট করতে গিয়ে, কারণ যেহেতু টু এর পরে এই যে এটার বেস ফর্ম হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলি ইনফিনিটিভ।